সবাইকে স্বাগত জানাচ্ছি এসডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আয়োজিত আজকের এই অর্গানের আলোচনায়। আমার সাথে এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন, আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন অর্গানন থেকে আলোচনা করতে চলেছি। আমরা ধীরে ধীরে বেশ কিছু দূর আমরা চলে এসেছি আলোচনা করতে করতে, অর্থাৎ দ্বিতীয় বর্ষের অর্গানন অফ মেডিসিনের যে সিলেবাসটি রয়েছে আমাদের, আমরা ধীরে ধীরে শেষের দিকে চলে আসছি। তো আর কয়েকটা ক্লাস পরেই আপনাদের দ্বিতীয় বর্ষের সমগ্র আলোচনাটি সমাপ্ত হবে। তো চলুন আমরা মূল আলোচনা আজকে প্রবেশ করি। আজ আমরা অর্গানন থেকে আলোচনা করব 156 থেকে 160 নম্বর অ্যাফোরিজম। তো কি বলছেন 156 থেকে 160 নম্বর অ্যাফোরিজম স্যার হ্যানিম্যান? আমরা আজ সেটি জানবো। তো 156 নম্বর অ্যাফোরিজম আমরা বেশ কিছুদিন ধরে আমরা ধারাবাহিকভাবে যে সমস্ত আলোচনা করে আসছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের হোমিওপ্যাথি ওষুধ কিভাবে প্রস্তুত করা হয়, সেটা কিভাবে প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে কি কি বাধা, কি কি প্রতিবন্ধকতা। সর্বশেষ আমরা দেখলাম যে আমাদের যে ওষুধ প্রয়োগ করা হয়, ওষুধ প্রয়োগ করলে যে সেই ক্ষেত্রে কি কি ধরনের পরিস্থিতি তৈরি হয়, সে সমস্ত অনেক বিষয় আলোচিত হয়েছে। আজ আমাদের তদ্রুপ একটা আলোচনা যে শুরু হবে, এবং আমরা যখন শেষ করব আজকের আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা ধারণা পেয়ে যাব। তো 156 নম্বর অ্যাফোরিজমে আসলে স্যার বলছেন, এটা যদি আমরা অধ্যয়ন করি আমরা দেখব যে এখানে স্যার একটা অবস্থার কথা তুলে ধরেছেন। তো এমন একটা অবস্থার কথা তুলে ধরেছেন যে অবস্থাটা হচ্ছে, আমরা বুঝতে পারবো যে আমাদের ওষুধ, সদৃশ্য বিধানের নির্বাচিত ওষুধ কি প্রক্রিয়ায় কাজটা করে, তার যে মানে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, সেই ক্ষেত্রে এটা ধরন কি এবং বাধা কি। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কি ধরনের কথা আগে শুনিনি? হ্যাঁ, শুনেছি, কিন্তু ওই যে আমি প্রতিনিয়ত যেটা বলি যে খুবই কাছাকাছি হয় আলোচনাগুলা, কিন্তু অনেক শাখা প্রশাখা থাকে বা একটু হলেও এখানে ভিন্নতা থাকে। মনে হয় যেন একই রকম আলোচনা, কিন্তু আসলে একই রকম নয়। কারণ স্যার এটা আমাদের সংবিধান আকারে দিয়ে গেছে, ফলে এখানে স্যার পুঙ্খানুপুঙ্খ বিষয়টি কিন্তু স্পর্শ করে গেছে। তো মূলত আমরা যখন আজকের এই অ্যাফোরিজমটা পড়বো, এই যে ওষুধ প্রয়োগের আমি লিখেছি এখানে যে সদৃশ্য বিধানে নির্বাচিত সর্বাধিক উপযুক্ত ওষুধ প্রয়োগের প্রতিক্রিয়া, ওষুধ প্রয়োগের প্রতিক্রিয়া সম্পর্কে তো আমরা আগেই জেনেছি, তাহলে এখন আবার নতুন করে কি জানতে চলেছে? আমরা এখানে যে জিনিসটা দেখবো সেটা এইটা যে কিভাবে প্রতিক্রিয়াটা করে সেটার একটা ধারণা এখানে আমরা একটু পাবো। পাশাপাশি এইটা যে কোন প্রক্রিয়ায় হয় সেটা আমরা একটু দেখবো একটা এক্সাম্পলের মাধ্যমে। আবার এই যে আরো মানে ওষুধ যখন সদৃশ্য বিধানে সঠিক ওষুধ প্রয়োগ হয়, তখন তার যে আরোগ্য পথে বাধা, সেখানে আমরা অনেকগুলো বাধা সম্পর্কে কিন্তু জানি, কিন্তু এখানে স্যার আবার ওই বাধাগুলো থেকে কয়েকটা পয়েন্ট আবার এখানে উনি উল্লেখ করেছেন। তাই আমি এখানে লিখেছি বাধা সম্পর্কে ধারণা। অ্যাকচুয়ালি বাধা সম্পর্কে যে ধারণা, যে বিষয়টি এখানে আলোচিত হবে, সেটা সম্পর্কে আমাদের পূর্বেও আলোচনা হয়েছে। তো আসুন আমরা একটু অ্যাফোরিজমটা পড়ি, তাহলে আমাদের এখানে মূল বিষয়টা মানে পার্থক্যটা অন্যান্য ক্ষেত্রের তুলনায় এখানকার পার্থক্যটা আমরা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি আমরা অনুভব করতে পারবো যখন অ্যাফোরিজমটা পড়বো, সেখানে আমরা একটা জিনিস বুঝবো যে আমাদের প্রয়োগকৃত ওষুধটি এটা যে কতটা শক্তিশালী, সেটার একটা প্রমাণ এখানে পাওয়া যাবে। এই যে বলছে ওষুধের প্রয়োগের প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা যে কেমন, সেটা যে কতটা শক্তিশালী, সেইটা আমরা আসলে অ্যাফোরিজমটা পড়লে বুঝতে পারবো। এটাও যে একটা প্রতিক্রিয়ার অংশ, সেই আমরা তো অন্যান্য প্রতিক্রিয়া পড়েছি, বাট এখানে এটাও একটা প্রতিক্রিয়ার অংশ, এই জন্য আমি লিখেছি প্রতিক্রিয়া। আসুন আমরা অ্যাফোরিজমটা সকলে একসাথে করি, তাহলে আমাদের বুঝতে এবং ধরতে সুবিধা হবে। কি বলছেন 156 নম্বর অ্যাফোরিজমে? বলছেন দেয়ার ইজ হাউএভার, যা হোক প্রায়ই
অলমোস্ট নো হোমিওপ্যাথিক মেডিসিন, এমন কোনো হোমিওপ্যাথিক মেডিসিন নেই, বি ইট এভার সো সুইটেবল চুজেন, এমনকি এটা যদি খুব বেশি উপযুক্ত ভাবেও নির্বাচিত হয় তাহলেও এমন কোনো হোমিওপ্যাথিক ওষুধ নাই কোথায় দ্যাট যে স্পেশালি ইফ ইট শুড বি গিভেন অ্যান ইনসাফিসিয়েন্ট মাইনর ডোজ, বিশেষ করে মানে এই যে কথাটা অবতারণা করলেন এই অ্যাফোরিজমে স্যার কি দিয়ে অবতারণা করলেন যে এমন কোন হোমিওপ্যাথিক মেডিসিন নাই যেটা, এমনকি সেটা যদি খুব এমন কোন হোমিওপ্যাথিক মেডিসিন নাই, একটা সাধারণ কথা, কিন্তু স্যার আবার এখানে শর্ত তুলে দিয়েছেন যদি সেটা খুব বেশি উপযুক্ত বা যথার্থ ভাবেও এটা যদি নির্বাচিত হয় সেই হোমিওপ্যাথি ওষুধটা দেখা গেল খুব সর্বোচ্চ সদৃশ্যতা মেনটেন করে সব দিক আপনার দিক বিবেচনা করে সর্বোচ্চ সাদৃশ্যপূর্ণ ওষুধ আপনি নির্বাচন করলেন, যদি তেমনটিও হয় সেই ক্ষেত্রে কোথাও স্যার বলছেন। আর যদি, তাহলে এখানে একটা বিষয় থাকলো কি, যদি সর্বাধিক ভাবে উপযুক্ত ওষুধ নির্বাচিত হয় তাহলেও এখন যে ঘটনাটা ঘটবে এটা তো ঘটেই, কিন্তু যদি সর্বাধিক ভাবে নির্বাচিত না হয় তাহলে এই ঘটনাটা আরো অধিক পরিমাণে ঘটবে। সেইটা কি আমরা পর্যন্ত পড়লে বুঝতে পারবো। এখানে কি বলছে, যেটা কিনা দ্যাট স্পেশালি ইফ, এবং সেইটা যদি এটা ইনসাফিসিয়েন্টলি মাইনর ডোজ, অর্থাৎ অপর্যাপ্ত পরিমাণে ক্ষুদ্র মাত্রায় যদি এটা প্রয়োগ করা না হয়, অপর্যাপ্ত আপনার মাত্রায় যদি এটা প্রয়োগ করা হয়, যদি পর্যাপ্ত পরিমাণে ক্ষুদ্র করা না হয় তাহলে উইল নট প্রডিউস তাহলে এমন কোন ওষুধ পাওয়া যাবে না যদি সেটা উপযুক্ত ভাবেও নির্বাচিত হয় এবং সেটা অপর্যাপ্ত ক্ষুদ্র মাত্রায় যদি এটা প্রয়োগ করা হয় তাহলে কোনো উইল নট প্রডিউস কোনো কিছুই উৎপন্ন করবে না ইন ভেরি ইরিটেবল এন্ড সেন্সিটিভ পেশেন্ট। কোথায়, যে খুব বেশি আপনার উত্তেজনা প্রবণ এবং স্পর্শকাতর যে সমস্ত পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে at least one trifling, unusual disturbance, some slight new symptom while its action lasts, যতক্ষণ এটা এটা কার্যকর থাকবে, when it last action last, যতক্ষণ পর্যন্ত এটা কার্যকারিতা অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, যে আপনার খুব ছোটখাটো হলেও এবং একটা আপনার খুব ট্রিপলিং খুব খুব তুচ্ছ সামান্য কিছু হলেও এটা আপনার এই যে বিশৃঙ্খলা এটা অন্তত পক্ষে তার ক্রিয়া যতক্ষণ এটা ক্রিয়া করবে ততক্ষণ এটা কিন্তু উৎপন্ন করবে। অ্যাকচুয়ালি আমরা যদি একবারে লাইনটা পড়ি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কি বলা হচ্ছে, যে দেয়ার ইজ হাউএভার অলমোস্ট নো হোমিওপ্যাথিক মেডিসিন, এমন কোন হোমিওপ্যাথিক মেডিসিন নেই যা কিনা টু বি এভার সো সুইটেবলি চুজেন, যেটা কিনা সর্বোচ্চ আপনার উপযুক্ত ভাবে যদি নির্বাচিত হয়, দ্যাট স্পেশালি ইট শুড নট বি গিভেন ইন ইনসাফিসিয়েন্ট মাইনার, যদি এটা খুব পর্যাপ্ত পরিমাণে সূক্ষ্ম বা ক্ষুদ্র মাত্রায় যদি প্রয়োগ করা না হয়, উইল নট প্রডিউস আপনার কোনো কিছু কোনো উৎপন্ন করবে না। কি উৎপন্ন করবে না? ইন ভেরি ইরিটেবল এন্ড সেনসিটিভ পেশেন্ট অ্যাট লিস্ট ওয়ান রিফিলিং, এমন কোন ওষুধ পাওয়া যাবে না, এমন কোন ওষুধ পাওয়া যাবে না যা কিনা অন্তত পক্ষে অ্যাট লিস্ট, এই যে বলছে অন্তত পক্ষে একটা খুব ছোটখাটো অথবা এমন কোন বিশৃঙ্খলা, খুব সামান্য পরিমাণ বিশৃঙ্খলা হলেও উৎপন্ন করবে না। কথাটা কি বোঝা গেল? সাধারণভাবে পড়লে মনে হবে যে কোন লক্ষণ উৎপন্ন করবে না, কিন্তু বিষয়টা সেটা না, এখানে কিন্তু বোঝার বিষয় আছে। স্যার বলছেন এমন কোন হোমিওপ্যাথিক মেডিসিন পাওয়া যাবে না যেটা কিনা প্রয়োগ করলে অন্তত পক্ষে খুবই ছোটখাটো হোক, খুবই তুচ্ছ ভাবে হোক বা খুবই সামান্য পরিমাণে একটা বিশৃঙ্খলা হলেও কোন লক্ষণ যতক্ষণ ওষুধটা কাজ করবে ততক্ষণ সেই লক্ষণটা সে প্রডিউস করবে না, কোনো লক্ষণ উৎপন্ন করবে না। অর্থাৎ এই কথাটাকে যদি পজিটিভলি বলা হয়, এটাকে আসলে নেগেটিভ ফর্মে উপস্থাপন করা হয়েছে, যদি এটা পজিটিভ ফর্মে উপস্থাপন করা হয় তাহলে ঘটনাটা ঘটবে এই, সহজভাবে বললে এমন কোন ওষুধ নাই যে ওষুধটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে অন্তত পক্ষে একটা বিশৃঙ্খলা সে উৎপন্ন করবে না, এমন কোন ওষুধ নাই, অর্থাৎ করবেই করবে।
একটা না একটা বিশৃঙ্খলা, একটা না একটা আনইউজুয়াল ডিস্টারবেন্স বা নতুন কোনো সিমটম সে অবশ্যই প্রডিউস করবে। এটাই হচ্ছে প্রথম বাক্যটার মানে। এবং তারপরে দেখেন কি বলছে, যে ফর ইট ইজ নেক্সট টু ইম্পসিবল দ্যাট মেডিসিন এন্ড ডিজিজ শুড কাভার ওয়ান অ্যানাদার, অর্থাৎ মানে এই জন্য যে এটা যে উৎপন্ন করবে বা এই ধরনের মানে এমন কোনো ওষুধ পাওয়া যাবে না যেটা কিনা অন্তত পক্ষে একটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, ছোটখাটো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, এরকম যে একটা ওষুধ পাওয়া যাবে না। কেন? ফর জন্য, ইট ইজ নেক্সট টু পসিবল দ্য মেডিসিন, এটা খুব বেশি কাছাকাছি কিসের? ওষুধের, এন্ড ডিজিজের শুড কাভার ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে মানে কাভার করে, একজন আরেকজনকে সম্পূর্ণভাবে মিলে যায়। কিভাবে? সিমটোমেটিক্যালি অর্থাৎ লক্ষণের দিক থেকে একজন আরেকজনের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। কিভাবে? অ্যাজ এক্স্যাক্টলি, একেবারেই যথাযথভাবে, অ্যাজ টু ট্রায়াঙ্গেল, দুইটা ত্রিভুজ উইথ ইকুয়াল সাইড, অর্থাৎ মানে তার বাহুগুলো সমান, এন্ড ইকুয়াল অ্যাঙ্গেল, এবং তার কোণগুলো সমান। এইরকম ভাবে, অর্থাৎ এখানে স্যার বলতে চাচ্ছেন এরকম ভাবে কোন ওষুধ এবং রোগ মানে এই যে কথাটা বলা হলো যে সর্বোচ্চ সাদৃশ্যপূর্ণ, কিন্তু এইটা কেন? কারণ কারণ হচ্ছে একটা দুইটা ত্রিভুজ যদি সর্বসম হতে হয়, তাহলে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হতে হয় তাহলে তার দুইটা শর্ত আছে। একটা হচ্ছে তার বাহুত্রয় সমান হতে হবে, পরস্পর সমান হতে হবে, অথবা তার কোণত্রয় পরস্পর সমান হতে হবে। যদি বাহুত্রয় পরস্পর সমান হয় অথবা কোণত্রয় যদি পরস্পর সমান হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা আমাদের প্রমাণিত গাণিতিক ভাবে, জ্যামিতিতে এটা প্রমাণিত একটা সত্য। তো এইরকম ভাবে রোগ এবং ঔষধের লক্ষণ ঠিক দুইটা সর্বসম ত্রিভুজের যেমন বাহু এবং কোণ সর্বসম ভাবে মিলে যায়, পরস্পর সাদৃশ্যপূর্ণ হয়, ঠিক ওই রকম সাদৃশ্যপূর্ণ পাওয়া যায় না বিধায় অন্তত পক্ষে একটা ছোটখাটো হোক, খুব বেশি মানে খুব তুচ্ছ হোক বা অস্বাভাবিক কোনো বিশৃঙ্খলা হোক, কিছু না কিছু সেখানে একটা তৈরি হবেই। স্যার আসলে এখানে এইটাই বলতে চেয়েছেন। বাট কিন্তু দিস এই আনইম্পর্টেন্ট ডিফারেন্স, অর্থাৎ এই যে পার্থক্যটা, যেহেতু রোগের এবং ঔষধের কিসের পার্থক্য? রোগের এবং ঔষধের যে পার্থক্যটা, এটা কি? যে আমরা ওষুধ যখন নির্বাচন করি, সব থেকে সাদৃশ্যপূর্ণ ওষুধ কখন নির্বাচিত হয়? যখন ওই পেশেন্টের উৎপাদিত লক্ষণগুলো কোনো মেডিসিনের সর্বাধিক ভাবে কাছাকাছি যায়। তার মানে কি কিছু না কিছু তো বিশৃঙ্খলা থেকেই যায়। সেটাই বলা হচ্ছে, যেগুলো থেকে যায়, যেটা মিলছে না, অসাদৃশ্যপূর্ণ থেকে যাচ্ছে, সেটা কি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, তাই বলা হচ্ছে আনইম্পর্টেন্ট ডিফারেন্স, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন যে পার্থক্যগুলো থাকে উইল বি ইজিলি ডান অ্যাওয়ে, অর্থাৎ খুব সহজেই সেটা দূরীভূত হয় উইথ বাই দ্য পটেনশিয়ালিটি অ্যাক্টিভিটি অফ দ্য লিভিং অর্গানিজম, অর্থাৎ মানব দেহের যে সক্রিয় শক্তি আছে বা ক্ষমতা আছে তার তার দ্বারা সেটা খুব সহজে দূরীভূত হয়, and is not perceptible, এবং সেটা উপলব্ধিযোগ্য হয় না বাই পেশেন্ট, রোগীর দ্বারা, নট এক্সেসিভলি ডেলিকেটেড, অর্থাৎ মানে এটা আপনার খুব বেশি যদি সেটা স্পর্শকাতর কোনো পেশেন্ট না হয় তাহলে সেটা সে উপলব্ধ করতে পারে না। দ্য রিস্টোরেশন, অর্থাৎ আরোগ্য, গোস ফরওয়ার্ড, সম্মুখ দিকে ধাবিত হয়, নট নট উইথ স্ট্যান্ডিং, অর্থাৎ তা সত্ত্বেও টু দ্য গোল অফ পারফেক্ট রিকভারি,